আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা দেখতে পাচ্ছ আজকে ঢাকা বোর্ড 2024 সালের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আমরা এটা আজকে সলভ করব এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে আমরা সলভ করব, অর্থাৎ পুরো প্যাসেজটি আমি প্রতিটি বাক্যে ভাগ করেছি এবং প্রতিটি বাক্যে ভাগ করার পর সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা সহকারে অ্যান্সার দিয়েছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো আমরা চলো শুরু করে দেই। তো আমরা এ নাম্বারে যদি দেখতে পাই যে ওয়াজ অতীতকালের অস্তিত্ব বোঝানো হয়েছে, অ্যান্সারটি হবে ওয়াজ। তো আমরা এখন পুরো বাক্যটি পড়ি। ওয়ান্স আপন আ টাইম, এটা কি বোঝাচ্ছে? ওয়ান্স আপন আ টাইম একদা, আমরা কি জানি এটা থাকলে কোনো অতীতকালে ঘটনা বোঝায় এবং অতীতকালে ঘটনা বলতেই সেটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। তো এরপরে যে ভার্বই আসুক না কেন সেটা কিন্তু পাস্ট টেন্সের হয়ে যায়। তারপর আমরা দেখি দেয়ার ওয়াজ, এটা কিন্তু বি ছিল, ওয়াজ হয়ে গেছে কি জন্য? পাস্ট টেন্সের জন্য। দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স, অর্থাৎ এক সময় বা একদা একজন রাজা ছিলেন যিনি জ্যোতিষীদের কাছ থেকে তার ভবিষ্যৎ জানার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। এটা আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা শুরুতে ওয়ান্স আপন আ টাইম ব্যবহার করা হয়েছে, যা গল্প বা অতীতের ঘটনার সূচনা বোঝায়, যেটা আমি এখনই বললাম। এরপর এখানে বলা হয়েছে এক সময় একজন রাজা ছিলেন, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বলে দিলাম। এরপর আমরা বি নাম্বারে দেখি নোয়িং, জিরান্ট হয়ে গেছে, সেজন্য আমরা প্রথমেই বাক্যটি পড়ে নিই। হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং, তোমরা কি বলতে পারবে এখানে নো এর সাথে আইএনজি কি জন্য হলো? নো এর সাথে আইএনজি হওয়ার জন্য কিন্তু আমরা এর পূর্বের অক্ষরটি আগে পূর্বের ওয়ার্ডটি আগে দেখতে হবে। ফন্ড অফের যেখানে থাকবে ফন্ড অফের পরের ওয়ার্ডটি কিন্তু অল টাইম ভার্ব হলে সেটি কিন্তু তোমার আইএনজি যুক্ত হয়ে যাবে। ফন্ড অফ একটু কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, এরপরে সবসময় যে ভার্বে আসুক না কেন সেটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। তাই আমরা নোয়িং, যেহেতু নো এসেছে তাই আইএনজি যুক্ত হয়ে গেছে। এরপরও আমরা অন্যভাবে করতে পারি যে যে কোনো প্রিপোজিশনের পরে যে কোনো একটি ভার্ব থাকলেই সেটি কিন্তু আইএনজি যুক্ত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অফ রয়েছে, অফের জন্য আমরা এখানে নো এর সাথে আইএনজি যুক্ত করে নোয়িং করেছি। হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স, অর্থাৎ যিনি তার ভবিষ্যৎ জানার প্রতি খুবই আগ্রহী ছিলেন। এরপর আমরা সি নাম্বারটা দেখি স্টপড, অতীতকালের কাজ। আমরা পুরো বাক্যটি পড়ে নিই। আ ফেমাস অ্যাস্ট্রোলজার, অর্থাৎ একজন বিখ্যাত জ্যোতিষী, স্টপড অর্থাৎ থেমেছিলেন, অ্যাট হিজ ক্যাপিটাল অফ হিজ ওয়ে টু হিজ হোম, অর্থাৎ একজন বিখ্যাত জ্যোতিষী তার বাড়ি যাওয়ার পথে রাজধানীতে থেমেছিলেন। তো এখানে থেমেছিলেন যেহেতু আমরা প্রথমে পড়ে এসেছি যে দেখো তোমরা ওয়ান্স আপন আ টাইম, যেহেতু আমরা ওয়ান্স আপন আ টাইম এখানে একটি গল্প বিবরণ দেওয়া হচ্ছে তাই পুরো প্যাসেজটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। যতগুলো ভার্ব আসবে বেশিরভাগই কিন্তু পাস্ট টেন্সের হবে। তো আ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপড অর্থাৎ বন্ধ করেছিল বা থেমেছিল কিন্তু বাইরে যাওয়ার পথে। তো যেহেতু এটা অতীতকালে ঘটনা তাই আমরা এখানে স্টপড ব্যবহার করেছি। তোমরা এখানে ব্যাখ্যা নিয়ে যারা পড়তে পারো এগুলো দেখে নেবে তোমরা, এখানে সবগুলো ব্যাখ্যা ভালো ভালো মতো দেওয়া আছে, আমি সেগুলো বলতেছি। তারপর আমরা ডি নাম্বারে চলে যাই। দেখতে পাচ্ছ নো, ইনফিনিটিভ হয়েছে টু প্লাস। আমরা বাক্যটি পড়ে নিই। দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ রাজা তাকে তার ভবিষ্যৎ জানতে ডাকলেন। কল্ড অন আমরা মানে জানি ডাকা। এরপর দেখা যাচ্ছে যে দ্য কিং কল্ড অন, এখানে কি জন্য পাস্ট টেন্স হয়ে গেছে অর্থাৎ এখানে অ্যান্সার নাই, তারপরেও এটা প্রশ্ন না, তারপরেও তোমাদের বলতেছি কল্ড অন ডেকেছিল। যদি আমরা কল অন যদি এটা হতো তাহলে ডাকলো এখনকার বর্তমান, কিন্তু এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অতীতকালের, পুরো প্যাসেজটি থেকে বোঝা যাচ্ছে। আবার এই বাক্যটির মধ্যেও কিন্তু এটা যে পাস্ট টেন্সের সেটাই বোঝা যাচ্ছে। তো আমরা প্রথমে তোমরা পুরো প্যাসেজটি পড়ে নিবে, তাহলে বুঝতে পারবে যে প্যাসেজটি কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে নাকি প্রেজেন্ট টেন্সে। এরপর আমরা হিম টু নো, নো যেহেতু এখানে আছে টুর পরে কিন্তু আমরা জানি সবসময় কি ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম সবসময় অল টাইম বসে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট দ্য ফিউচার, অর্থাৎ রাজা তাকে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে ডাকলেন, তাই এখানে টু নো সঠিক উত্তর। এরপর আমরা ই নাম্বারটা দেখি। ই নাম্বার টোল্ড, অতীতকালে কথা বলা হচ্ছে।
আমরা প্রথমে বাক্যটি পড়ে নিই। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড, অর্থাৎ আমরা প্রথমে যেহেতু দেখে আসলাম যে কল্ড, এখানে কল্ড যেহেতু পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, অতএব অবশ্যই এখানে টোল্ড কিন্তু টেলের পাস্ট ফর্ম টোল্ড অবশ্যই ব্যবহার হবে। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট মানে অপ্রিয়, অর্থাৎ এবং জ্যোতিষী তাকে কিছু অপ্রিয় কথা বললেন। যেহেতু পুরো প্যাসেজটাই পাস্ট টেন্সে, এটাও কিন্তু পাস্ট টেন্সে হয়েছে, আমরা ওই একই নিয়মেই এগুলো সবগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা এফ নাম্বারটা দেখি, গট অতীতের প্রতিক্রিয়া। পুরো সেন্টেন্সটা আমরা দেখে নিই। অ্যাট দিস, এতে, দ্য কিং গট ফিউরিয়াস, ফিউরিয়াস মানে ক্ষিপ্ত, এতে রাজা ক্ষিপ্ত হয়ে উঠলেন, অর্থাৎ এজ এ গেট ফিউরিয়াস এর বদলে কিন্তু গট ফিউরিয়াস, কি জন্য? পাস্ট টেন্স, পুরো গল্পটি কিন্তু এখানে পাস্টের বর্ণনা করা হচ্ছে, তাই এখানে গেট না বসে গট হয়েছে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এরপর গট হলো গেটের পাস্ট ফর্ম, হ্যাঁ আমি যেটা বললাম, এখানে রাজা রেগে গেলেন সেটা বোঝানো হয়েছে। তোমরা যদি বাক্যটি বুঝতে চাও বা পুরো প্যাসেজটি বুঝতে চাও, তাহলে এই ব্যাখ্যাগুলো পড়বে, তাহলে কিন্তু তোমরা পুরো প্যাসেজটিও সুন্দরভাবে বুঝতে পারবে। আমি সবগুলো সময়ের অভাবে বলতে পারছি না, তোমরা দেখে নেবে। এরপর জি নাম্বারে আমরা চলে যাই, কমান্ডেড অতীতের সিদ্ধান্ত। এখানে কিন্তু আমি প্রথমে বলছিলাম যে বাক্যটি কিন্তু পুরো প্যাসেজটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাই প্রায় উত্তরগুলো কিন্তু পাস্ট টেন্সে আসবে। যেমন অ্যান্ড কমান্ডেড, অর্থাৎ কমান্ড করেছিল, হিম টু ডেথ, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কমান্ডেড হলো কমান্ড এর পাস্ট ফর্ম, যেটা আমি বললাম যে পাস্ট ফর্মে সবগুলো হবে। বাংলা অর্থটা তোমরা দেখে নাও। এরপর আমরা এইচ নাম্বার চলে যাই, লাইভ সাধারণ সত্য। মেন লাইক ইউ লাইভ টু স্পয়েল দ্য স্পিচ অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমরা তোমরা বলতে পারো যে এটা কি জন্য স্যার পাস্ট টেন্সে হলো না? পাস্ট টেন্সে না হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু সাধারণ সত্য। যখন কোনো ধরনের আমরা পড়ে আসছি এর আগে গ্রামারের রুলসে, যে সাধারণ সত্য যে বা বৈজ্ঞানিক সত্য বা যেটা প্রচলিত সত্য, সেটা কিন্তু তোমার অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই যে সাধারণ সত্য বলতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। তাই এটা যেহেতু ম্যান লাইক ইউ লাইভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু সাধারণ সত্য হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। বাংলা অর্থটা আমরা দেখে নেই, তোমার মতো মানুষ পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য বেঁচে থাকে। এরপর আই নাম্বারটা আমরা দেখি, বাট অ্যানাদার থট কিন্তু অন্য চিন্তা, ক্রসড হিজ মাইন্ড, অর্থাৎ কিন্তু তার মনে আরেকটি চিন্তা আসে। ক্রসড এটা কিন্তু আবার পাস্ট টেন্সের বোঝাচ্ছে, তাই এখানে আবার পূর্বের ন্যায় ক্রসের পাস্ট ফর্ম ক্রসড ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো। এরপর আমরা যে নাম্বারে যাই, ওয়াজ স্পেন্ট প্যাসিভ ভয়েস। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে পাঠানো হয়েছিল। সে কি নিজেই পাঠিয়েছিল? না, সে কিন্তু এখানে আমরা যে কর্তা দেখতে পাচ্ছি, সেই কর্তা কিন্তু নিজেই পাঠায়নি, তাকে পাঠানো হয়েছিল। তো এটা কি পুরো প্যাসেজ, পুরো সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তো যেহেতু প্যাসিভ ভয়েসে আছে, তো আমাদের প্রথমে একটি অক্সিলারি ভার্ব, এখানে অবশ্যই ওয়াজ হবে, ইজ না হয়ে ওয়াজ হবে। কারণ হচ্ছে এটা কিন্তু পুরো প্যাসেজটাই পাস্ট টেন্সে রয়েছে, তাই আমরা ওয়াজ দেব। ওয়াজের পর একটি ভার্বটির পাস্ট পার্টিসিপল দেব। সেন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট। তো এখানে হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে পাঠানো হয়েছিল। এরপর আমরা কি নাম্বারটা দেখি, লাইভ ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন। পুরো সেন্টেন্সটি আমরা দেখে নিই, হাউ লং উইল ইউ লিভ, এখানে কিন্তু প্রশ্ন করেছে। আস্কড দ্য কিং, অর্থাৎ আস্কড আমরা এখানে আবার দেখতে পাচ্ছি আস্কড, এটা থেকে কিন্তু আবার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পাস্ট টেন্সের। তো যেহেতু এটা পাস্ট টেন্সের, আমরা ভাবতে পারি হয়তো এটাও পাস্ট টেন্স হবে, তা কিন্তু না। তোমরা যদি জেনে থাকো প্রশ্ন বা তোমার ডাব্লিউএস কোয়েশ্চেনের নিয়ম,
যেটা রয়েছে সেটাতে কিন্তু তোমার যে মূল ভার্বটি রয়েছে সেটি কিন্তু কোনো অন্য ফর্মে যায় না। যদি পাস্ট টেন্সে হয়ে থাকে তারপরেও কিন্তু সেই ফর্মে হবে না, বা ফিউচারে হলেও কিন্তু তোমার ভার্বের চেঞ্জ হবে না। মূল ভার্ব যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে না ওইভাবে। ডিড হবে ডুর জায়গা, ডিড হবে, কিন্তু মূল ভার্বে কিন্তু চেঞ্জ হবে না। এরকমভাবেই এটা কিন্তু ভবিষ্যৎ বা ফিউচার টেন্সের গঠন আকারে হয়েছে, কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়েছে। যেমন উইল, হাউ লং উইল ইউ লিভ, এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে, তাই এখানে লিভ ব্যবহৃত হয়েছে। এটার কিন্তু লিভড পাস্ট টেন্স ব্যবহার হয়নি। তুমি কতদিন বাঁচবে, রাজা জিজ্ঞাসা করলেন। এরপর আমরা এল নাম্বারে যাই। দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই অনলি আ উইক বিফোর ইয়োর মেজেস্টি, অর্থাৎ তারা ঘোষণা করে যে আমি আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে মারা যাব। এখানে জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন যে তার মৃত্যু রাজার মৃত্যুর 1 সপ্তাহ আগে হবে। আমরা যা বুঝলাম, ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত তথ্য বা ভবিষ্যৎবাণী বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে এটা কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়েছে, তো প্রেজেন্ট টেন্সে এটা হবে অবশ্যই। তার জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ডিক্লার ব্যবহার হয়েছে। এখানে কিন্তু আমরা ডিক্লার ব্যবহার করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা এম নাম্বারটা দেখি। হিয়ারিং, বাক্যটি দেখে নেই। হিয়ারিং দিস, আমরা কি জানি যে কোনো বাক্যের শুরুতে যদি কোনো ভার্ব এসে থাকে অবশ্যই অবশ্যই সেটি কিন্তু পার্টিসিপল হয়ে যাবে, অর্থাৎ সেটি কিন্তু আইএনজি যুক্ত হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। সেটি কিন্তু জিরান্ড হয়, এই ক্ষেত্রে জিরান্ড হয়েছে, এই বাক্যের ক্ষেত্রে কিন্তু জিরান্ড হয়ে গেছে। হিয়ারিং দিস অর্থাৎ এটি শুনে, হিয়ারিং দিস প্রথমে যেহেতু ভার্ব রয়েছে তাই ভার্ব থাকার কারণে হেয়ারের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে এটা কিন্তু নাউন ফর্মে হয়ে গেছে। তো হিয়ারিং দিস, এটি শুনে দ্য কিং টার্ন ফেল লাইক আ ডেড ম্যান, অর্থাৎ এটি শুনে রাজা মৃত মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেলেন। হিয়ারিং এটি একটি জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, যা বোঝায় যে একটি ঘটনা শোনার সাথে সাথেই রাজা ফ্যাকাশে হয়ে গেলেন। এরপর আমরা এন নাম্বারটা দেখি। নট কাম, নেগেটিভ। লেট হিম নট কাম হিয়ার এগেইন। নট কাম লেটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আমরা এটা কিন্তু সবাই কম বেশি জানবো যে লেটের পরে অলওয়েজ, কিন্তু এটা যে ভার্বে আসুক সেটা কিন্তু অলওয়েজ তোমার বেস ফর্মে হয়ে যাবে। তো আমরা এখানে এটা বেশি আলোচনা করার দরকার নেই মনে করছি। কাম হবে এটা সবাই জানো। আমরা অর্থটা দেখে নেই। তাকে আর কখনো আসতে দিও না, এখানে আসতে দিও না, এটা হচ্ছে এটার বাংলা মিনিং। তো আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝেছো। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে ক্লাসের, বা কোনো প্রকার তোমরা বুঝতে অসুবিধা হয়, সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং যদি তোমরা এই ক্লাসটির পিডিএফ নিতে চাও, তো নিচে দেওয়া নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ 01571755639, হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো, আমি এখানে তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।